উনি মূলত পরিচিত হচ্ছে প্লে মেকিংয়ের কারণে, অর্থাৎ ওনার খেলার স্টাইলটা মূলত অ্যাটাকিং মিড পজিশনে, অনেক গুরুত্বপূর্ণ একটা পজিশন মাঠের হিসাব অনুযায়ী। তো এই পজিশনটা তিনি প্লে করতেছেন একদম ওনার শুরু থেকে এখন পর্যন্ত। হে হোয়াটসঅ্যাপ, ইটস মি সাব্বির হুসাইন। রেগুলার সলিড পারফর্মার কাকে বলে এটা দেখতে হলে খুব সম্ভবত হামেশ রদ্রিগেজকে দেখা খুবই যৌক্তিক হতে পারে। তার ধারাবাহিকতা যেটা মানে একাধারে চলতেই আছে। 2024 সালে তার পারফরমেন্সটা 2014 এর মতো দেখা যাইতেছে। 2024 সালে কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল খেলছিল। তো ওই ফাইনালে যাওয়ার পেছনে তার অবদানটা অনেক বেশি, যেটা কখনোই কলম্বিয়া কিংবা কলম্বিয়ানবাসী কখনোই অস্বীকার করার কোনো সুযোগ আসলে নাই। 2024 সালে সে যেই পারফরমেন্সটা মানে আর্জেন্টিনার এগেনস্টে দিল, সেটা তো পূর্বেই প্রত্যাশা করা যাইতো বা করা গেছে, এরকম ছিল। তার সাপ্লাইগুলা আমি আমার প্রিভিউতে বলছিলাম যে তার সাপ্লাইগুলো একদম অ্যাকুরেট। তার টিমমেট কিংবা তার তার সাথী যারা আছে খেলার, তাদেরকে খুঁজে নিতে মানে খুব সহজেই খুঁজে নিতে পারে, সেটা আমরা গত ম্যাচে দেখতে পারছি। তার সাপ্লাইতে প্রথম গোলটা তার অ্যাসিস্ট থেকে হয়েছিল, যেটা সে আলতো করে তুলে দিছে এবং ওইখান থেকে হেড করে গোলটা হয়। তো তার সাপ্লাইটা একদম ঠিকঠাক মতোই ছিল। অ্যাসিস্ট করাতে তার নতুন কোনো প্রতিভা প্রয়োজন নাই, সেটা সে একদম শুরু থেকেই করে করে আসছে। অনূর্ধ্ব 20 বিশ্বকাপে সে যখন খেলছিল, তার ইউথ লেভেলটা ছিল ওইখানে, সে যেই টুর্নামেন্টটাতে খেলছিল তখন সে টপ অ্যাসিস্ট প্রোভাইডার হয়েছিল। তো অ্যাসিস্ট প্রোভাইড করাটা সেটা নতুনভাবে শুরু হয় নাই, বরং পূর্ব থেকেই চলে চলে আসতেছে। 2014 সালে সে যেই রকম খেলছিল মানে ওয়ার্ল্ড কাপে, ওইটার পরে তো তাকে সে বড় বড় ক্লাব তথা রিয়াল মাদ্রিদে সে ডাক পায়। ওইখানে গিয়ে তো তার এক ধরনের বলা যায় যে ইতিহাস আছে। 2014 সালে তার যেরকম পারফরমেন্স ছিল, 2024 সালেও সেটা দেখা যাইতেছে। 2024 সালে যেই কোপা আমেরিকাটা শেষ হইল, ওইখানে তো সে বেস্ট প্লেয়ার হইল। ওইখানে তার পারফরমেন্স ছিল পুরো বিশ্ব সেটা দেখছে। একটুর জন্য কলম্বিয়া মানে টাইটল জিততে পারে নাই। একদম শেষের দিকে তারা একদম ফাইনালে আর্জেন্টিনাকে আটকিয়ে প্রায় দিছিলই। একদম 112 মিনিটে গিয়ে গোলটা তারা হজম করে বসে তা অতপর, এবং 120 মিনিটের পর তারা আর কোনো 120 মিনিট পর্যন্ত, 112 মিনিটের পর আরও 8 মিনিট যেইটা আছে, ওইখানে তারা আর কোনো স্কোর করতে পারে নাই। তো এরপরে গিয়ে তারা বিদায় নিতে হয়। কিন্তু ওই টুর্নামেন্টে সে তো বেস্ট প্লেয়ার হয়েছিল, তার পারফরমেন্স ছিল অত্যন্ত মার্জিত এবং টপ পারফর্ম ছিল। 33 বছর বয়সী এই কলম্বিয়ান ন্যাশনাল টিমের হয়ে ওনার যাত্রা শুরু করেন 2011 সালে। অর্থাৎ 2011 সালে উনি তাদের জাতীয় দলে অভিষেক হয় এবং 2011 সাল থেকে এখন পর্যন্ত সেই দ্বারা চলমান আছে। এখন পর্যন্ত তিনি 108টা ম্যাচ খেলছেন অফিসিয়াল এবং 29টা গোল করতে পারছিলেন, যেখানে অ্যাসিস্টের সংখ্যাও অনেক বেশি আছে। এই কলম্বিয়ানের 2014 সালটা ছিল একদম পারফেক্ট একটা সময়। 2011 থেকে এখন পর্যন্ত তো রানিং, কিন্তু 2014 সালটা ছিল অনেক মানে স্টাবলিশড অন্যান্য বছরগুলোর তুলনায়। 2014 সালে তিনি মানে যা যা করছেন, ওই সময়টাকে কেন্দ্র করে ওনাকে বলা যায় যে ওই সময়টার জন্য উনি বেস্ট ছিলেন আর কি। 2014 সালে কলম্বিয়া যেই পারফরমেন্সটা ওয়ার্ল্ড কাপে করছে, এই ধরনের পারফরমেন্স তারা আগে কখনো অতীতে কোনো দিনও করতে পারে নাই। ওয়ার্ল্ড কাপে ওই পারফরমেন্সটা দেওয়ার পেছনে এই যে হামেস রদ্রিগেজের অবদানটা অনেক বেশি। ওইখানে তো তারা শেষ পর্যন্ত ব্রাজিলের এগেনস্টে তারা হেরে তারপরে বাদ পড়তে হয়। তাদের ওয়ার্ল্ড কাপের ইতিহাসে যেই ধরনের মানে টপ পারফরমেন্স ছিল, ওই 2014 সালটাই ছিল বেস্ট। তাছাড়া তিনি হামেস রদ্রিগেজ যে শুধু মানে মানে সাউথ আমেরিকান দলগুলোর সাথে গোল করতে পারছেন তা কিন্তু না। সাউথ কোরিয়া থেকে শুরু করে কানাডা, তারপর আরও যে আইভরি কোস্ট যেই দলগুলো আছে, ওইগুলোর এগেনস্টেও হামেস রদ্রিগেজের গোল আছে। ব্রাজিলের এগেনস্টে গোল আছে, আর্জেন্টিনার এগেনস্টেও ওনার স্কোর আছে। স্কোরিং ক্যাপাবিলিটিটা অ্যাসিস্টের মতোই ওনার খুবই তীক্ষ্ণ। মানে অ্যাসিস্টের দক্ষতাটা তো অনেক বেশি বা অনেক বড়। উনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটাতে খেলেন,
আর ওই জায়গাতে ওনার মানে অ্যাটাকিং মাইন্ডে মানে বলটা সাপ্লাই করার প্রবণতাটা বেশি থাকে, যেটা আমরা বর্তমান সময়ে খুব বেশি দেখতে পারতেছি। কোপা আমেরিকা 2024-এ তিনি রানার আপ হয়েছেন। এখন পর্যন্ত কোনো টাইটল মানে কোনো কোপা আমেরিকা কিংবা ওয়ার্ল্ড কাপ কলম্বিয়ার হয়ে তিনি জিততে পারেন নাই। 2024-এ তো কোপা আমেরিকা রানার আপ হয়েছিলেন, আর্জেন্টিনার এগেনস্টে হেরে বাদ পড়তে হয়েছিল। আর্জেন্টিনা একদম শেষের দিকে গিয়ে 112 মিনিটের দিকে লাউতারো মার্তিনেজ একটা গোল করছিল, এবং পরবর্তী যে 8 মিনিটটা আছে 120 মিনিটে যাইতে ওইখানে আর তারা কোনো স্কোর করতে পারে নাই বা ম্যাচে ফিরতে পারে নাই। তো ওইখানে 2024 সালে ওইভাবে আশাহত হয়ে কলম্বিয়াকে ফিরতে হয়েছিল। একই সাথে হামেস রদ্রিগেজ তিনিও ছিলেন মানে ট্রফি শূন্য। তাছাড়া তিনি থার্ড প্লেস হয়েছিলেন কোপা আমেরিকা 2016-তে। কোপা আমেরিকা 2016-তে তিনি কলম্বিয়ার হয়ে যেই পার্টিসিপেশনটা করছিলেন ওইখানে হয়েছিলেন থার্ড। তাছাড়া আর কোনো উল্লেখযোগ্য কোনো যে মানে পারফরমেন্স কোপা আমেরিকাতে ওইটা আর বলার মতো নেই। 2011 সালে যে শুরু হয়ে এখন পর্যন্ত এই দুইটা জায়গাতেই মানে কোপা আমেরিকার এই দুইটা জায়গাতেই মানে ওনার পারফরমেন্সটা ছিল অনেক উপরের পর্যায়ে। এই কলম্বিয়ান সুপারস্টার 2014 থেকে 2020 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে কাটিয়েছিলেন। ওইখানে তিনি যতগুলা কাপ আছে মানে যতগুলা টুর্নামেন্টে পার্টিসিপেট করছিলেন সব ধরনের টুর্নামেন্ট বা কাপ তিনি জিতছিলেন। লা লিগা থেকে শুরু করে ইউজিএল থেকে উয়েফা সুপার কাপ থেকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, প্রায় সব কিছুই ওনার দখলে আছে। তাছাড়া একটা করে নয়, লা লিগা 2টা, ইউজিএল 2টা, উয়েফা সুপার কাপ 2টা এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ 2টা। তাছাড়া তিনি সুপার কোপা দে স্পানাও জিতছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। ওইখানে ওনার যথেষ্ট সমৃদ্ধ মানে ক্লাব ক্যারিয়ারটা আছে। ক্লাব ক্যারিয়ারের শুরুটা আরও আগে থেকে হয়েছে, কিন্তু রিয়াল মাদ্রিদে ওনার প্রাইম টাইম ছিল ক্লাবের দিক থেকে। তাছাড়া তিনি নিজেকে প্রমাণ করে তারপরে রিয়াল মাদ্রিদে ডাক পান। ওইখানে তিনি রিয়াল মাদ্রিদে প্রায় 63 মিলিয়ন ইউরো এর বিনিময়ে ওইখানে আসছিলেন, অর্থাৎ রিয়াল মাদ্রিদ তাকে 63 মিলিয়ন ইউরো দিয়ে কিনছিল। 2014 থেকে 20 পর্যন্ত তিনি 125টা ম্যাচ খেলছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। তাছাড়া 37টা গোল করতে পারছিলেন। ওইখানে ওনার অ্যাসিস্টের সংখ্যাটাও যথেষ্ট বেশি ছিল। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি এই সময়টাতে অফিসিয়ালভাবে ছিলেন, কিন্তু অফিসিয়ালভাবে থাকলেও রিয়াল মাদ্রিদ তাকে লোনে পাঠাইছিল বায়ার্ন মিউনিখে, এবং তিনি ওইখানে 2 সিজন খেলছিলেন। 2017 থেকে 19, অর্থাৎ 2017 থেকে 18 এবং 2018 থেকে 19 সাল পর্যন্ত হামেস রদ্রিগেজ তিনি বায়ার্ন মিউনিখের হয়ে লুনে খেলছিলেন রিয়াল মাদ্রিদ থেকে। ওইখানে তিনি 67 ম্যাচ খেলছিলেন, অর্থাৎ 67টা ম্যাচ খেলতে পারছিলেন এবং 15টা গোল করছিলেন। তাছাড়া ওইখানে অ্যাসিস্টের সংখ্যাও ছিল। উনি মূলত পরিচিত হচ্ছে প্লে মেকিংয়ের কারণে, অর্থাৎ ওনার খেলার স্টাইলটা মূলত অ্যাটাকিং মিড পজিশনে, অনেক গুরুত্বপূর্ণ একটা পজিশন মাঠের হিসাব অনুযায়ী। তো এই পজিশনটা তিনি প্লে করতেছেন একদম ওনার শুরু থেকে এখন পর্যন্ত। বর্তমান সময়ে ওনার এই পজিশন প্লেয়িংয়ের ক্ষেত্রে বর্তমান সময়ে যে ওনার মতো করে খুব মানে উপরের পর্যায়ের প্লেয়াররা আছেন তা কিন্তু নয়, কিন্তু এই ধরনের কোনো লিস্ট করতে গেলে দেখা যাবে যে উনি হয়তো উপরের দিকে থাকার সম্ভাবনা থাকবে। তাছাড়া তিনি বায়ার্ন মিউনিখের পর তিনি এভারটন অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে এক সিজন কাটিয়েছিলেন। 2020 থেকে 21 সাল পর্যন্ত তিনি এভারটনের হয়ে খেলছিলেন। 2020 থেকে 21 মৌসুমটা খেলে তিনি টোটাল 26 ম্যাচ ওইখানে খেলতে পারছিলেন এবং 6টা গোল করছিলেন। তো রিয়াল মাদ্রিদ থেকে বায়ার্ন মিউনিখ মানে লুনে, বায়ার্ন মিউনিখ থেকে এভারটন, তিনি বলা যায় যে স্পেন, তারপর জার্মানি এবং ইংল্যান্ড মোটামুটি সব জায়গাতেই মানে বড় বড় যত ক্লাব মানে যত লিগ আছে ওইখানে পার্টিসিপেট করার ওনার অভিজ্ঞতা আছে। এই উনি বর্তমান বলা যায় যে কলম্বিয়ার জন্য একজন মানে কিংবদন্তি। যদি কলম্বিয়ার বেস্ট প্লেয়ারের লিস্ট করা হয় গ্রেটেস্ট প্লেয়ারের, তাহলে দেখা যাবে যে ওনার মানে অংশগ্রহণ কিংবা ওনাকেও পাওয়ার সম্ভাবনা থাকবে। 2014 সালে তিনি রিয়াল মাদ্রিদে আসার আগে পর্তু এর হয়ে খেলতেন, অর্থাৎ রিয়াল মাদ্রিদ তাকে পর্তু থেকে কিনছিল 63 মিলিয়ন ইউরো দিয়ে। তিনি পর্তুতে 2010 থেকে 13, অর্থাৎ 2010 থেকে 11, 11 থেকে 12 এবং 12 থেকে 13 টোটাল 3 সিজন ওইখানে কাটিয়েছিলেন এবং 160টা ম্যাচ খেলছিলেন ওইখানে এবং 32টা গোল ওনার পর্তু এর হয়ে আছে। মোটামুটি বলা যায় যে পর্তু থেকে ওনার রেভলিউশনের শুরু। পর্তু থেকে তিনি রিয়াল মাদ্রিদ থেকে তিনি বায়ার্নে খেললেন, বায়ার্ন থেকে এভারটন, এইভাবে করে ওনার প্রায় বলা যায় যে পুরো ইউরোপটা খেলা হয়েছে। পর্তুতেও ওনার অনেক গুরুত্বপূর্ণ সময় কাটছে। ওইখানেও ওনার অ্যাসিস্টের সংখ্যাটা তাদেরকে উইন হইতে বা জেতাতে
অনেক হেল্প করছিল। কলম্বিয়ান এই মিডফিল্ডারের ক্লাব ক্যারিয়ারটা 2007 সাল থেকে শুরু হয়েছিল, অর্থাৎ পেশাদার যে ক্লাব লেভেলটা আছে ওইটা উনি 2007 থেকে শুরু করছিলেন, যা এখন অবধি রানিং। তিনি বর্তমানে স্পেনের হয়ে খেলতে, মানে স্পেনের একটা ক্লাব রায়ো ভায়েকানোর হয়ে খেলতেছেন, ওইখানে তিনি সাইন করছেন, কিন্তু এখনও মাঠে নামা ওনার হয়নি। তবে হয়তো আশা করা যায় যে উনি খুব দ্রুত তাদের হয়ে মাঠে নামবেন। ওনার এখনও ডেবু ওইখানে হয়নি। তবে ওনার পেশাদার লেভেলটা 2007 সালে শুরু হয়েছিল, 2007 থেকে এখন 2024 পর্যন্ত উনি মূলত বলা যায় যে একটানা খেলে যাচ্ছেন। উনি গ্রিসের লিগেও খেলছিলেন, আর্জেন্টিনার লিগেও খেলছিলেন। তো বলা যায় যে পুরো মানে কন্টিনেন্ট যতগুলো আছে সব জায়গাতেই ওনার খেলার অভিজ্ঞতা আছে। ইতালিতেও খেলার অভিজ্ঞতা ওনার আছে। 1991 সালের 12 জুলাই জন্মগ্রহণ করা জেমস ডেভিড রদ্রিগেজ রাবিও এর যথেষ্ট পরিমাণ অ্যাওয়ার্ডের সংখ্যাও আছে। পুস্কাস অ্যাওয়ার্ড থেকে শুরু করে গোল্ডেন বল প্রায় সব কিছুই উনি জিতছিলেন। 2014 সালে ওনার একদম স্বপ্নের মতো সময়টা কাটছে। তিনি 2014 বিশ্বকাপের অল স্টার টিমে ছিলেন, তাছাড়া তিনি ড্রিম টিমেও ছিলেন। উনি ওনার গোল অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল 2014 বিশ্বকাপে। পুস্কাস অ্যাওয়ার্ডটা সব প্লেয়ারের জেতা কিন্তু হয়ে ওঠে না। যারা জেতে বা যারা এটা উইন হইতে পারে, মোটামুটি বলা যায় যে তাদের মানে অ্যাওয়ার্ডের লিস্টটা অনেকটাই পরিপূর্ণ হয়ে যায়। লিওনেল মেসির কিন্তু অনেক মানে কোনো ধরনের অ্যাওয়ার্ড আর বাকি নাই যে তিনি জেতেন নাই, কিন্তু পুস্কাস অ্যাওয়ার্ডের মতো অ্যাওয়ার্ডটা লিওনেল মেসি এখন অবধি জিততে পারেন নাই, কিন্তু জেমস রদ্রিগেজের এই অ্যাওয়ার্ডটা আছে। তো ওনার অর্জন মানে হামেস রদ্রিগেজের অর্জনের যে তালিকাটা আছে সেটা অনেক বড় ব্যক্তিগত হিসাব অনুযায়ী। যদিও তিনি মানে কলম্বিয়ার হয়ে কোপা আমেরিকা কিংবা ওয়ার্ল্ড কাপ এরকম কোনো বড় ট্রফি জিততে পারে নাই, তবে পার্সোনাল অ্যাওয়ার্ডের দিক থেকে ওনার বিস্তৃতি অনেক বড়, সেটা অবশ্যই বলতেই হয়। এবং ওনার যে অর্জনটা এত বড় হয়েছে সেটা মূলত 2013-14 এই যে সময়গুলোতে ছিল, ওইখানে গিয়ে উনি ওনার এই জায়গাটাকে অনেক বেশি মেলে ধরতে পারছিলেন। পরিশেষে হামেস রদ্রিগেজের ইউথ জায়গাটা, অর্থাৎ ফুটবলে যেখান থেকে আসাটা শুরু, ওই জায়গাটা বলে শেষ করতে চাই। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি স্থানীয় ফুটবল একাডেমিতে ওনার প্র্যাকটিসটা চালিয়ে যান, বা ওইখান থেকেই ওনার শুরু হয়। তো 2006 পর্যন্ত তিনি এইভাবে চলছিল। তারপর 2006-এর পরে গিয়ে উনি পেশাদারভাবে ফুটবলের সাথে যুক্ত হন। কলম্বিয়া ন্যাশনাল টিমে তো ওনার 2011 সালে ডেবু হয়েছিল, যেটা এখন অবধি চলতেছে। তাছাড়া তিনি কলম্বিয়া জাতীয় দলে আসার আগেও ওনার ইউথ যে আন্ডার এইজ লেভেল যেগুলো আছে, যেমন অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20, আন্ডার-17, আন্ডার-20, এই দুইটা জায়গাতেই তিনি কলম্বিয়ার হয়ে পার্টিসিপেট করছিলেন, যেটা ওনার ন্যাশনাল টিমে আসার আগে আর কি, একদম যখন তিনি আন্ডার এইজ ছিলেন। আন্ডার-17-এ তিনি 11টা ম্যাচ খেলছিলেন, আর আন্ডার-20-তে 5টা ম্যাচ খেলছিলেন। ওইখানেও ওনার ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে একদম ছোট জায়গাতে। তারপরে গিয়ে তিনি যখন পেশাদার জায়গাতে যুক্ত হলেন এবং ন্যাশনাল টিমে ওনার অভিষেক হলো সিনিয়র পর্যায়ে, তখন থেকে ওনার আর পেছন তাকানোর কোনো সুযোগ ছিল না। একের পর এক ওনার পারফরমেন্স ছিল, অ্যাভারেজ পারফরমেন্স করে করে এখন অবধি তিনি এই জায়গাতে আসতে পারছেন। মূলত ওনার ক্যারিয়ারের মূল জায়গাটা ছিল হচ্ছে 2014 সাল, ওইটাই ওনার টার্নিং পয়েন্ট বলে আমি মনে করতেছি, এবং ওইটাই ওনার ছিল প্রাইম টাইম। ওই সময়টা প্রাইম টাইম হলেও বর্তমানে তিনি যা করতেছেন ওই প্রাইম টাইমটা বর্তমান সময়ে এসে ওনার উপরে আবার মানে বর করছে, এরকমটাও মনে হইতেছে। এইভাবে চলতে থাকলে দেখা যাবে যে সামনে হয়তো তিনি কলম্বিয়ার হয়ে আরও ভালো করার সুযোগ থাকবে। কলম্বিয়া যদি সামনের ওয়ার্ল্ড কাপে মানে কোয়ালিফাই করতে পারে, তাহলে সেখানে হয়তো উনি ওনার পারফরমেন্সটা ঠিকঠাক মতো ডেলিভার করার সুযোগ থাকবে, যদি তিনি এই ধারাটা ধরে রাখতে পারেন।